اعلام می‌نمایم হরমুজ পারাপারে ইরানের নতুন শর্ত, টোল দিতে হবে ক্রিপ্টোকারেন্সি অথবা চীনা মুদ্রায়। আলোচনার আগেই শর্ত ভাঙল ইসরায়েল, যুদ্ধবিরতি নিয়ে চরম সন্দেহ ইরানের। যুদ্ধবিরতিকে মিস্টেক বললেন ইসরায়েলি মন্ত্রী, ইরানকে হাঁটু গেড়ে বসানোর হুমকি। লেবাননে দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল, মুখে কুলু পেটে আছে পশ্চিমা বিশ্ব। এবং যুদ্ধবিরতিতে হতাশ রেজা পাহলাভি, দিলেন ইরানকে নির্মূল করার পরামর্শ। اعلام می‌نمایم গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নয়, যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টুটি চেপে ধরেছে ইরান। মূলত এই প্রণালী উন্মুক্ত করতেই যুদ্ধ থামাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এই হরমুজ প্রণালীকে ব্যবহার করে আরও একবার পশ্চিমাদের কোণঠাসা করার পদক্ষেপ নিল ইরান। জানালো হরমুজ প্রণালী পার হতে প্রতিটি জাহাজকে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ টোল, আর সেই টোল দিতে হবে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু জাহাজের ক্রুদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, অনুমতি ছাড়া প্রবেশ করলে হামলা চালাবে ইরানের আইআরজিসি। কিভাবে হরমুজ প্রণালী পার হতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। জানিয়েছে, পারাপারে আগ্রহী জাহাজগুলোকে আগে থেকে ট্রানজিটের অনুমতি নিতে হবে, পেমেন্ট করতে হবে বিটকয়েন বা চীনা মুদ্রা ইউয়ানে। জাহাজগুলো কোন রুট ব্যবহার করবে সেটিও নির্ধারণ করে দিয়েছে তেহরান। জানিয়েছে, জাহাজ ও কার্গোগুলোকে ইরানের নির্দেশিত জলপথ কেশম ও লারাক দ্বীপের মাঝ দিয়ে ইরানের উপকূল ঘেঁষে নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে। বন্ধুসুলভ দেশের কার্গো পারাপার হবে দ্রুত, তবে অন্যদের ক্ষেত্রে বিলম্ব কিংবা নিষেধাজ্ঞা থাকতে পারে বলেও জানানো হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী তেল বোঝাই ট্যাঙ্কারের জন্য ব্যারেল প্রতি $1 পর্যন্ত টোল নির্ধারণ হতে পারে। সুপার ট্যাঙ্কারের ক্ষেত্রে এই বিল পৌঁছাতে পারে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত। ইরান কেন ক্রিপ্টো ও ইউয়ানে টোল তোলার সিদ্ধান্ত নিল, এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর নিষেধাজ্ঞা থাকায় তাদের জন্য ডলারে লেনদেন কঠিন হয়ে পড়েছে। ক্রিপ্টো লেনদেন যেহেতু ট্র্যাক করা কঠিন এবং ইউয়ানে লেনদেন পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে, তাই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে ইমাম খুমেনির দেশ। তবে যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার আগে মাত্র কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পাচ্ছে। হরমুজের দুপাশে প্রায় 300 থেকে 400 ট্যাঙ্কার উপসাগরে অপেক্ষমান রয়েছে। শিপিং খাতের ভাষায় পুরো এলাকা এখন একটি পার্কিং লটে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইনে সুয়েজ বা পানামা খালের মতো কৃত্রিম খালে টোল নেয়া বৈধ, তবে হরমুজের মতো প্রাকৃতিক জলপথে টোল আরোপ বৈধ নয়। গালফ দেশগুলো বলছে, এটি জাতিসংঘের সমুদ্র আইনের নেভিগেশনের স্বাধীনতা নীতির লঙ্ঘন। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকালীন নিয়ন্ত্রণকে এখন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের হাতিয়ারে পরিণত করেছে, সরাসরি যুদ্ধ ছাড়াই বৈশ্বিক বাজারে যার প্রভাব পড়ছে। শফিকুল ইসলাম শান্ত, এনটিভি। ভেঙে পড়েছে ইরান আমেরিকার যুদ্ধবিরতি। ফের ইরান ইসরায়েল লিপ্ত হয়েছে হামলা পাল্টা হামলায়। অনিশ্চিত এক ভবিষ্যৎ যখন ঘিরে ধরেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে, তখন ইরান এক বাক্যে অভিযোগের আঙুল তুলল যুক্তরাষ্ট্রের দিকে। দেশটি বলছে, যুদ্ধবিরতির জন্য যে 10টি শর্ত দেওয়া হয়েছিল তার 3টি অমান্য করা হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ওপর তাদের গভীর অবিশ্বাস আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। ইরান বলছে, প্রথম শর্তটি ছিল লেবাননে হামলা না করার।
বুধবার রাতে দেশটিতে হামলা হওয়ায় শর্ত লঙ্ঘন হয়েছে। এর বিবরণ দিতে গিয়ে ইরানের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট ভাষায় বলেছিলেন লেবানন এবং অন্যান্য অঞ্চল সহ সব জায়গায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, কিন্তু সেই শর্তটি মানা হয়নি, যার ফলে দেখা যায় বুধবার লেবাননে হামলায় অন্তত শখানেক মানুষ নিহত হয়েছেন। দ্বিতীয় যে শর্তটি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে সে বিষয়ে ইরান বলছে, নিষেধ থাকা সত্ত্বেও ইরানের আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যেখানে ইরানের দেওয়া 10টি শর্তের প্রথমেই বলা হয়েছিল যুক্তরাষ্ট্র দেশটিতে কোনো প্রকার আক্রমণ না হওয়ার নিশ্চয়তা দেবে। এই ঘটনার পর ইরানের ভেতর যুক্তরাষ্ট্রকে নিয়ে আরও বেশি অনাস্থা তৈরি হয়েছে বলে মত দিয়েছেন ভূরাজনীতির বিশ্লেষকরা। তৃতীয় যে শর্ত ভঙ্গ করা হয়েছে বলে দাবি করেছে ইরান, সেখানে দেশটি বলছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে অধিকার তেহরান চেয়েছিল সে অধিকার খর্ব করা হয়েছে, কারণ তেহরান বারবার দাবি করেছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ কাজের জন্য। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির আলোচনা অযৌক্তিক। এদিকে বৃহস্পতিবার সকালে খবর মেলে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 254 জন নিহত হয়েছেন। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই হামলায় 1165 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির লঙ্ঘনের প্রথম ধাপে লেবাননের হামলার কথাই তুলে ধরেছিল ইরান। দেশটি দেওয়া সব শর্তের একেবারে শেষে ছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ সব ফ্রন্টের যুদ্ধ বন্ধ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এক অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক। এমন অবস্থায় শক্তিশালী কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ জরুরি মনে করছেন তারা। শাহরিয়ার আহমেদ, এনপিবি। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা শোনা গেলেও বুধবার রাতে লেবাননে হওয়া ইসরায়েলি হামলায় সে সম্ভাবনা যেন কমে এসেছে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে যখন চেয়ে আছে বিশ্ব, ঠিক তখন বিস্ফোরক এক মন্তব্য করলেন ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি। বৃহস্পতিবার ইসরায়েলি স্থানীয় গণমাধ্যম 103 FM রেডিওকে তিনি যুদ্ধবিরতিকে একটি বড় ভুল বা মিস্টেক বলে অবহিত করেছেন। ইসরায়েলের প্রবাসী বিষয়ক এই মন্ত্রী বলেন, আমার মনে হয় এই সময়ে যুদ্ধবিরতিতে যাওয়া ইসরায়েলের জন্য একটি বড় ভুল ছিল। তিনি ইরানকে জাপান ও জার্মানির সাথে তুলনা করে বলেছেন, এসব দেশকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হয়। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় অনানুষ্ঠানিক যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র, ইরান। তবে লেবাননে হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি ভেস্তে গেছে বলে দাবি তোলে তেহরান। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চারপাশে সামরিক টহল বাড়ানোর হুমকি দিয়েছেন। এসবের মাঝে অনিশ্চিত যুদ্ধবিরতিতে যেতে একেবারেই অনাগ্রহের কথা জানিয়েছে তেহরান। দেশটি বলছে যুদ্ধবিরতির 10টি শর্তের মধ্যে 3টি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট। লেবাননে ইসরায়েলের এক হামলায় ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি। আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। আবারও দেশটিকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে যুদ্ধবিরতির দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব, এক রাতে তা মুখ থুবড়ে পড়ায় বিশ্বমঞ্চে প্রশ্ন জন্ম নিয়েছে, আদৌ কি এর সমাধান মিলবে? শান্তিতে নিজেকে নোবেল বিজেতা ঘোষণা করা ট্রাম্প ইরান ইস্যুতে যেন খেই হারিয়েছেন। ইরানের সাথে যুদ্ধে প্রায় প্রতিদিনই তিনি কিছু না কিছু লিখছেন ট্রুথ সোশ্যালে। এবার নতুন করে বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে তিনি আবারও ইরানকে বেশ কড়া ভাষায় হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, কোনো বাস্তব চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকান সামরিক বাহিনী ইরানের কাছাকাছি থাকবে। তিনি সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মীকে অতিরিক্ত গোলা বারুদ, অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। বলতে গেলে ইরানকে এখন চতুর্দিক থেকে পাহারা দেওয়ার ফন্দি আঁটছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প আরও বলেন, কোনো কারণে চুক্তি না হলে গুলি শুরু হবে এবং তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে বড়, উন্নত ও আরও শক্তিশালী। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রাম করছে। তারা পরবর্তী অভিযানের জন্য অপেক্ষায় আছে। ইরানের যুদ্ধবিরতিতে সাধারণ নাগরিকরা বিজয় উদযাপন করলেও ইরানি হয়েও খুবই অসন্তুষ্ট একজন মানুষ। যুদ্ধবিরতির এই খবর যেন তার সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। ফলে তিনি না পারছে ইরানিদের উদযাপনে অংশ নিতে, আর না পারছে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে জোর দিতে। বলছি ইরানের পতিত শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির কথা। দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানে তথাকথিত কোনো রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। পাহলভির মতে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা মূলত আগের সেই একই গোষ্ঠী।
যারা হয়তো চলমান সংঘাতের কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি সাক্ষাৎকারে বর্তমান ইরানি প্রশাসনকে একটি আহত প্রাণীর সঙ্গে তুলনা করে বলেন, একে অবশ্যই পুরোপুরি নির্মূল করতে হবে। তিনি মনে করেন এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা বা তাদের সঙ্গে সমঝোতা করা অহেতুক। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি ইরানকে পুনরায় মহান রাষ্ট্রে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে তিনি ইরানে একটি আমূল পরিবর্তনের অপেক্ষায় আছেন, যা বর্তমান প্রশাসনের অস্তিত্বকে সম্পূর্ণ মুছে ফেলবে। রেজা পাহলভির এই বিরোধিতার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যা 1979 সালের ইসলামী বিপ্লবের সঙ্গে জড়িত। তার পিতা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ছিলেন ইরানের শেষ সম্রাট, যাকে ওই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। মূলত এই কারণেই ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন চায় নির্বাসিত রেজা পাহলভি। সংঘাতের সময় পুনরায় ইরানের শাসন ব্যবস্থা দখলের আকাঙ্ক্ষাও পোষণ করেছিলেন এবং ক্রমাগত যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় গেল 28 ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর 40 দিন পূর্তিতে বৃহস্পতিবার তেহরানে জড়ো হন হাজারো মানুষ। রাজধানী তেহরান ছাড়াও ইরানের বিভিন্ন শহরে এদিন শোক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে সাবেক নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সরকারের প্রতি সমর্থনও ব্যক্ত করেন উপস্থিত জনতা। তবে মৃত্যুর 40 দিন পেরিয়ে গেলেও এখনো দাফন করা হয়নি খামেনিকে। জানানো হয়নি জানাজা বা দাফনের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ। প্রাথমিকভাবে ফার্স নিউজ এজেন্সি জানায়, তার জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই দাফন করা হবে। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের দাবি, ধর্মীয় রাজধানী হিসেবে পরিচিত কোম শহরে তার জন্য বড় একটি সমাধিসৌধ তৈরির প্রস্তুতি চলছে। নিরাপত্তা শঙ্কার কারণে মাশহাদের পরিবর্তে কৌমে দাফনের সম্ভাবনাই এখন জোরালো। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের প্রচলন থাকলেও ইরান সরকার বলছে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় আপাতত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দাফনের সময়কার বিশৃঙ্খলার পুনরাবৃত্তি এড়াতে চায় আইআরজিসি। পাশাপাশি জানাজার মিছিলে সম্ভাব্য হামলা বা নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খামেনির মরদেহ বর্তমানে কোথায় এবং কিভাবে সংরক্ষণ করা হয়েছে এ নিয়েও রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। পশ্চিমা গণমাধ্যমে নানা গুঞ্জন থাকলেও এখনো পর্যন্ত দাফনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি তেহরান। জাওয়াদ আহমদ, এনপিবি। যেন পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল হরমুজ প্রণালী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরান বলতে গেলে পুরো সফলতাই পেয়েছে হরমুজের ওপর নিয়ন্ত্রণ জারি করে। 3 দেশের যুদ্ধ শুরুর পর বিশ্ব বাণিজ্যের পুরো ভবিষ্যৎ যখন ঝুলছিল হরমুজ প্রণালীর ওপর, তখন ইরান এখানেই দিয়েছে একের পর এক মাস্টার স্ট্রোক। কখনো মাইন পেতে রেখে তো কখনো উচ্চ মূল্যে ফি নির্ধারণ করে পশ্চিমাদের পরাস্ত করতে হরমুজই ছিল ইরানের আসল হাতিয়ার। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হওয়ার পর প্রণালীটি খুলে দেওয়া হয়েছিল। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে লেবাননে হামলা করায় জলপথটি ফের বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দি ওয়াশিংটন পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। কয়েকটি গণমাধ্যম আরও বলছে, বুধবার রাত থেকেই হরমুজ প্রণালী দিয়ে কোনো ট্যাঙ্কার চলাচল করতে দেখা যায়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুধবার ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 254 জন নিহত হয়েছে বলে জানা গেছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই হামলায় 1165 জন আহত হয়েছেন। এর আগে বুধবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার ঘোষণা দেন। ওই সময় ইরানের অনুমতি নিয়ে 2টি তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি নিজেই জানিয়েছে, নিহত হওয়া ওই সাংবাদিকের নাম মোহাম্মদ উইশা।
বুধবার গাজার পশ্চিম উপকূলে অবস্থিত আল রশিদ নামক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ড্রোন হামলার পর উইশাকে বহন করা গাড়িটিতে আগুন ধরে যায়। গাজার সরকারি মিডিয়া থেকে পাওয়া তথ্য বলছে, অঞ্চলটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 262 জন সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে সাংবাদিক নিহত হওয়ার পর আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। উইশাকে লক্ষ্য করে চালানো এই হামলা আন্তর্জাতিক আইন ও রীতির চরম লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তারা। বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 2018 সালে সাংবাদিকতায় যোগ দেওয়া উইশার ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই পেশার সাথে যুক্তদের ভয় দেখানো এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার একটি পরিকল্পনা। এদিকে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই গাজায় বুধবার 4 জনের নিহত হওয়ার খবর মিলেছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট আল জাজিরার সাংবাদিক নিহত হওয়া সহ 4 জনের মৃত্যুর খবর জানিয়েছে। প্রতিবেদনে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, আল জাজিরার সাংবাদিককে বহন করা ওই গাড়িটিতে আরও কয়েকজন ফিলিস্তিনি ছিলেন, যারা এই হামলায় নিহত হয়েছেন।